বন্ধুরা, সিজফায়ার মানে হলো যুদ্ধবিরতি। মানে দুপক্ষ রাজি হয়েছে যে আপাতত আর গুলি চালাবো না, বোমা ফেলবো না, একটু থামবো। এটা কোনো ছোট ব্যাপার না। আন্তর্জাতিক আইনে এটা একটা গুরুত্বপূর্ণ চুক্তি। এই চুক্তিতে নীতিনাদু সই করেছিল, কিন্তু সই করার পরে কি করলো? হামলা চালিয়ে দিল লেবাননে, সিজফায়ার ভেঙে দিল। এখন প্রশ্ন হলো, কেন? কি দরকার ছিল? সিজফায়ার তো হয়ে গেছিল, তাহলে আবার হামলা কেন? এখানে আসে আসল গল্পটা। টাইমস অফ ইসরায়েল যা লিখেছে সেটা পড়লে মাথা ঘুরে যাবে। তো পত্রিকাটা লিখেছে যে ইসরায়েল মাত্র 6 মাস, বা ইসরায়েলের মধ্যে মাত্র 6 মাস পরে নির্বাচন, প্রধানমন্ত্রী নির্বাচন। নীতিনাদুকে মানুষের সামনে যেতে হবে, ভোট চাইতে হবে। এবং এখন যদি সে মানুষের সামনে যায়, মানুষ কি জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করবে যে গাজায় কি করলে, লেবাননে কি করলে, ইরানের বিরুদ্ধে কি হলো, হামাসকে শেষ করতে পারলে, হিজবুল্লাহকে ধ্বংস করতে পারলে, ইরানের পারমাণবিক প্রোগ্রাম বন্ধ করতে পারলে? এই সব প্রশ্নের উত্তর কি নীতিনাদুর কাছে আছে? নেই। কোনো জয় নেই হাতে। তাহলে কিভাবে ভোট চাইবে? এজন্যই সে এই 6 মাসের মধ্যে একটা বড় জয় দরকার, এবং সেই জয়টা সে দেখাতে চায় ইরানকে হারিয়ে, ইরানের পারমাণবিক প্রোগ্রাম ধ্বংস করিয়ে। ইসরায়েলের মানুষকে সবচেয়ে বড় ভয় দেখানো হয়েছে ইরানকে নিয়েই। ইরানই নাকি সবচেয়ে বড় শত্রু, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র হলে ইসরায়েল শেষ হয়ে যাবে। এই ভয়টা নীতিনাদু বছরের পর বছর ইসরায়েলের মানুষের মধ্যে ঢুকিয়েছে। এখন সে ভাবছে, যদি ইরানকে হারাতে পারি, যদি ইরানের পারমাণবিক প্রোগ্রাম শেষ করতে পারি, তাহলে মানুষ আমাকে হিরো মনে করবে, আবার ভোট দেবে, আবার কুর্সিতে বসতে পারবো। কিন্তু বন্ধুরা, এটা হওয়ার না। ইরান এত সহজে না, ইরানের পারমাণবিক প্রোগ্রাম এত সহজে শেষ করা যাবে না। নীতিনাদু একা ইরানকে হারাতে পারবে না, সে জানে সে পারবে না, কিন্তু চেষ্টা করবে, শেষ একটা চেষ্টা করবে। এবং সেই চেষ্টা সে আমেরিকাকে টেনে নেওয়াবে, ট্রাম্পকে উস্কে দেবে, ট্রাম্পকে দিয়ে ইরানে হামলা করাবে। বন্ধুরা, এখন একটু পেছনে যাই। নীতিনাদু এত মরিয়া কেন? শুধু কি ভোটের জন্য? না, না বন্ধুরা, আরও বড় কারণ আছে। নীতিনাদুর বিরুদ্ধে ভয়ঙ্কর দুর্নীতির মামলা আছে, এবং সেই মামলায় আরোপ শুধু আছে না, প্রমাণও হয়ে গেছে অনেকটা। ঘুষ নেওয়া, বিশ্বাসভঙ্গ, জালিয়াতি, এই 3টে বড় চার্জ আছে তার বিরুদ্ধে। যদি আদালতে ঠিকমতো 2-3 বার শুনানি হয়ে যায়, নীতিনাদু জেলে যাবে পাকা। এখন বুঝলে কেন সে জেলে যেতে চায় না? কারণ জেল মানে সব শেষ, ক্ষমতা শেষ, সম্মান শেষ, সব শেষ। তাই সে একটা কাজ করে, যখনই আদালতের তারিখ আসে, যখন ওই শুনানির দিন আসে, সে কোথাও না কোথাও যুদ্ধ বাঁধিয়ে দেয়। তারপর বলে, দেশ বিপদে আছে, আমি আদালতে যেতে পারবো না, দেশ রক্ষা করতে হবে। এই গেম সে গত 3 বছর ধরে খেলেছে। গাজায় হামলা করলো, লেবাননে হামলা করলো, সিরিয়ায় হামলা করলো, ইরানে হামলা করলো। প্রতিটা হামলার পেছনে একটাই কারণ, আদালত এড়ানো আর কুর্সি ধরে রাখা। 3 বছর, 3 বছর ধরে এই মানুষটা শুধু নিজেকে বাঁচাতে হাজার হাজার মানুষকে মারছে। এটা ভাবো, একটা মানুষের জেলে না যাওয়ার জন্য হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। গাজায় 50,000-এর ওপর মানুষ মারা গেছে, লেবানন হাজার হাজার মানুষ। এবং এই মানুষগুলো মরছে শুধুমাত্র একটা মানুষের কুর্সি আর জেল এড়ানোর জন্য। বন্ধুরা, নেক্সট আপডেট আসি পাকিস্তানের মিটিংয়ের কথায়। খবর আছে যে পাকিস্তানে একটা বড় মিটিং ফিক্স হয়েছে। আমেরিকার ডেলিগেশন যাবে সেখানে, ইরানের অফিসিয়ালরা যাবে, দুপক্ষ বসবে, আলোচনা হবে। বিষয়টা হলো ইরানের পারমাণবিক প্রোগ্রাম নিয়ে একটা সমঝোতা করা যায় কিনা। কিন্তু বন্ধুরা, এই মিটিং সফল হওয়ার কোনো চান্স নেই। বললে বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্যি। 1%ও না। কারণটা সহজ, দুপক্ষের অবস্থান এতটাই বিপরীত যে মাঝখানে কোনো মিটিং পয়েন্টই নেই। আমেরিকা কি চায়? আমেরিকা চায় ইরান পারমাণবিক প্রোগ্রাম বন্ধ করুক, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করুক, হরমুজ প্রণালীতে ইরানের প্রভাব কমুক। তো মোটের ওপর হলো যে ইরান হাত তুলে দিক উপরের দিকে। তো ইরান কি বলছে? ইরান বলছে, পারমাণবিক প্রোগ্রাম আমরা ছাড়বো না, এটা আমাদের অধিকার, হরমুজ প্রণালীতে আমাদের অধিকার থাকবে, আমরা কারো কাছে মাথা নোয়াবো না। তাহলে সমঝোতা কোথায়? কোথাও না। এই মিটিং হবে, কথাবার্তা হবে, হাসি হাসি ছবি তোলা হবে, তারপর দুপক্ষ চলে আসবে, কিছুই হবে না।
এবং আমেরিকার তরফ থেকে ট্রাম্প ইতিমধ্যে বলে দিয়েছে যে ইরান যে শর্তগুলো দিয়েছে সেগুলো মিথ্যে। নিউ ইয়র্ক টাইমস আর সিএনএন নাকি ফেক নিউজ চালিয়েছে যে আমেরিকা ইরানের শর্তে নেমে গেছে। ট্রাম্প খোলাখুলি বলে দিয়েছে ইরানকে পারমাণবিক প্রোগ্রাম ছাড়তেই হবে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতেই হবে। এই অবস্থায় মিটিং সফল হবে কিভাবে? এবং এই মিটিং ফেল হওয়ার পরেই নীতিনাদু সুযোগ পাবে। সে বলবে দেখলে যে কথাবার্তায় কিছু হলো না, এখন হামলায় একমাত্র পথ, এবং আমেরিকাকে সেই হামলার মধ্যে টেনে নামাবে। এটাই হচ্ছে। তো নেক্সট যেটা আপডেট বন্ধুরা, হিজবুল্লাহর প্রসঙ্গে আসি। ইসরায়েল দাবি করছে যে তারা গতকাল হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং সে হামলায় হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসিমের ভাইপো মারা গেছে। নাইম কাসিম এখন হিজবুল্লাহর প্রধান। নাসারুল্লাহর পরে এই লোকটার দায়িত্ব নিয়েছে। তাকে টার্গেট করা হয়েছিল, কিন্তু সে সেই বিল্ডিংয়ে ছিল না, তার ভাইপো ছিল। ভাইপোর নাম আলী ইউসুফ হারশি। এবং এই ছেলেটা শুধু ভাইপোই ছিল না, নাইম কাসিমের পার্সোনাল সেক্রেটারিও ছিল। তাকে মারা হয়েছে। এছাড়া লেবাননের সেনাবাহিনীর 4 জন সৈনিকও মারা গেছে এবং 250 জনেরও বেশি সাধারণ মানুষ মারা গেছে, যারা বাড়িতে থাকতো, যারা পাড়ায় থাকতো, যারা কোনো যোদ্ধা না, কোনো হামলাকারী না, সাধারণ মানুষ। এবং এর সাথে আরও একটা ভয়াবহ ঘটনা ঘটেছে। 2 জন সাংবাদিককে মেরেছে ইসরায়েল। তার মধ্যে একজন হলো মোহাম্মদ শাহ। এই লোকটা আল জাজিরার সাংবাদিক ছিল। গ্রাউন্ড রিপোর্টিং করতো, যুদ্ধের মাঠে গিয়ে ক্যামেরার সামনে রিপোর্ট করতো, সে মানুষকে সত্যি ঘটনা দেখাতো। এই লোককে মেরে ইসরায়েল কি বলল জানো? বলল সে সাংবাদিক না, সে নাকি সন্ত্রাসী, হামাসের সাথে জড়িত। দেখো কি যুক্তি দিল। বলল তার একটা ছবি আছে ইয়াইয়া সিনিয়র সাথে, সে ওই ইয়াইয়া সিনিয়রের হামাসের প্রধান ছিল। তো সে এখন মারা গেছে, তার সাথে একটা ছবি আছে, সেই ছবির ভিত্তিতে সেও সন্ত্রাসী, তাই মেরে দিলাম। তো বন্ধুরা, এই লজিক পৃথিবীর যে কোনো সাংবাদিকই সন্ত্রাসী হতে পারে। এই লজিকে তুমি যদি যুদ্ধক্ষেত্রে কাজ করো, তোমাকে যদি দুপক্ষের সাথেই কথা বলতে হয়, দুপক্ষের নেতাদের সাথেই দেখা করতে হয়, তাহলে ছবি থাকবেই। সেই ছবির মানে এই না যে তুমি সন্ত্রাসী। তুমি কিন্তু ইসরায়েলের কাছে এই যুক্তি চলে না। সাংবাদিক মানে লুকাতে চাওয়া সত্যকে সামনে আনা, আর সত্য যদি তাদের বিরুদ্ধে যায় তাহলে সাংবাদিককে মেরে দাও। বন্ধুরা, এখন আসি সবচেয়ে চমকে দেওয়ার মতো খবরে। ইউএই মানে সংযুক্ত আরব আমিরাত। এই দেশটার নাম শুনলে মনে হয় বড়লোক দেশ, তেলের দেশ, দুবাইয়ের দেশ, আধুনিক দেশ। কিন্তু এই দেশটা কি করলো জানো? সিজফায়ার হয়েছে, ইরান হামলা বন্ধ করেছে। এই মুহূর্তে ইউএই ভাবলো এই তো সুযোগ, ইরান এখন আক্রমণ করবে না, চলো আমরা ইরানে হামলা করে দেখি কি হয়। আর ইউএই কিভাবে হামলা করলো? ড্রোন দিয়ে। তাদের কাছে উইংলং 2 এরকম নামে একটা ড্রোন আছে। তো সেই ড্রোন দিয়ে ইরানের তেল শোধনাগারে হামলা করলো, এবং যুদ্ধ বিমান দিয়েও। মিরাজ 2009 এডি নামে একটা বিমান আছে, এই বিমান দিয়ে ইরানের পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে হামলা করলো। বুঝলে, সিজফায়ারের সুযোগ নিয়ে পেছন থেকে ছুরি মারলো। ইরান কি করলো? চুপ করে বসে রইল না, পাল্টা হামলা করলো। ইউএইর তেল সুবিধায় হামলা করলো, পাইপলাইনে হামলা করলো, এবং ইউএইর ভালো মতো সেখানে কিন্তু ক্ষতিও করেছে। এখন ইউএই কি বলছে? বলছে ইরান আমাদের ক্ষতি করেছে, এই ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে। তো বন্ধুরা, মাথা একটু কম মনে হচ্ছে ইউএইর। তুমি আগে হামলা করলে, ইরান জবাব দিল, আর এখন তুমি ক্ষতিপূরণ চাইছো। এটা তো মানে চোর পিটিয়ে সাজার দাবির মতো ব্যাপার। বন্ধুরা, এর আগে কাতারও এরকম কথা বলেছিল। এই আরব দেশগুলো ইরানের কাছে থেকে ক্ষতিপূরণ চাইছে, কিন্তু কেউ বলছে না যে আমেরিকার ইসরায়েলের কাছে থেকে ক্ষতিপূরণ চাও। কারণ এই গোটা যুদ্ধটা তো ইসরায়েল আর আমেরিকার উস্কানিতে হয়েছে। ইরান কি এমনি এমনি হামলা করতে গিয়েছিল? ইরান রিয়্যাক্ট করেছে, কিন্তু সেটা যেন দেখছে না কেউ, এরকম ব্যাপার আর কি। তো বন্ধুরা, ইরানের ক্ষয়ক্ষতি হিসাব যদি আপনাদের সামনে রাখি, তো এই যুদ্ধে ইরানের কত ক্ষয়ক্ষতি হয়েছে? $140 বিলিয়ন থেকে $145 বিলিয়ন, যা বাংলায় বললে প্রায় 12 লাখ কোটি টাকা। এটা কত বড় অঙ্ক একটু বোঝার চেষ্টা করো। এতে কয়েকটা দেশের বার্ষিক বাজেট হয়ে যায়, মানে পুরো বছরের
হিসেব নিকেশ এই বাজেটে হয়ে যায়। তো ইরানের যা ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়েছে, যা কারখানা ধ্বংস হয়েছে, যা তেল সুবিধা ধ্বংস হয়েছে, সব মিলিয়ে এই হিসেব একটা রিপোর্টে বেরিয়েছে। কিন্তু ইরান হয়তো এই ক্ষতি পুষিয়ে নেবে কীভাবে? হরমুজ প্রণালী দিয়ে। হরমুজ প্রণালী হলো পারস্য উপসাগরের মুখ, আর পুরো বিশ্বের তেলের সরবরাহ প্রায় 20% এই পথ দিয়ে যায়। আর এই প্রণালীর ওপর ইরানের দখল আছে। এখান থেকে যত জাহাজ যায়, যত তেলের ট্যাঙ্কার যায়, তার থেকে ইরান যদি একটু একটু ট্যাক্স নেয়, তাহলে মাত্র কয়েক বছরের মধ্যে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। এই জায়গাটাই ইরানের সবচেয়ে বড় শক্তি। বন্ধুরা, নেক্সট আপডেটে একটা দুঃখের কথায় আসি। ইরানের সুপ্রিম লিডার আলী খামেনির মৃত্যু আজ 40 দিন হয়ে গেল। তেহরানের রাস্তায় মানুষ নেমেছে, শোক পালন হচ্ছে, কোরআন পড়া হচ্ছে, দোয়া হচ্ছে। একটা ব্যাপার আশ্চর্যের, খামেনির লাশ এখনো দাফন হয়নি। 40 দিন হয়ে গেলেও দাফন হয়নি। কারণটা হয়তো রাজনৈতিক, হয়তো প্রশাসনিক, এ নিয়ে অনেক জল্পনা আছে। কিন্তু তেহরানে আজ একটা বড় অনুষ্ঠান হয়েছে, অনেক মানুষ জমেছে, শোক প্রকাশ করেছে। এবং শেষে একটা ভালো খবরেও আসি। ফিলিস্তিন থেকে খবর আসছে, মসজিদ আল আকসা খুলে দেওয়া হয়েছে। পুরো 40 দিন বন্ধ ছিল, পুরো রমজান মাস বন্ধ ছিল। ভাবো একবার, ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ রমজানের সারাটা মাস বন্ধ রাখা হয়েছিল, মানুষ নামাজ পড়তে পারেনি। আর সেই মসজিদ খুলেছে, হাজার হাজার মানুষ ফজরের নামাজ পড়েছে, তাদের মুখে আনন্দ। এত কষ্টের মধ্যে এতটুকু স্বস্তি। তো বন্ধুরা, নীতিনাদু যেটা পরিস্থিতি বর্তমানে আপনাদেরকে একটু ভাঙিয়ে দিচ্ছে। নীতিনাদু সিজফায়ার ভেঙেছে, লেবাননে হামলা চালিয়েছে, ইরানের ওপর আবার হামলা পরিকল্পনা করছে। কারণ তার 6 মাস পরে নির্বাচন, তার দুর্নীতির মামলা, তার জেলে যাওয়ার ভয়। পাকিস্তানে আমেরিকা ইরান মিটিং হবে, কিন্তু সফল হবে না, কারণ দুপক্ষের দাবি পুরোপুরি বিপরীত। ইউই সিজফায়ারের সুযোগে ইরানে হামলা করেছে, ইরান পাল্টা দিয়েছে। এখন ইউই ক্ষতিপূরণ চাইছে। ইরানের $145 বিলিয়ন ক্ষতি হয়েছে, কিন্তু হরমুজ প্রণালী দিয়ে সে পুষিয়ে নেবে। খামেনির মৃত্যুর 40 দিন হলো, তেহরানে শোক সভা এবং মসজিদ আল আকসা 40 দিন পর আবার খুলল। তো এই যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়নি, খুব শীঘ্রই আবার কিছু হতে পারে। এক দিনের মধ্যে হতে পারে ইরানে নতুন হামলা। আবার নীতিনাদু তার শেষ দান্ত অবশ্যই খেলবে, সেটা কতটা ভয়ঙ্কর হবে সেটাই বর্তমানে দেখার। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে ছোট্ট আপডেট। কোন আপডেটটি সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা লাইভ স্ট্রিমে। আপনি কোথা থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।